যিশু ঘুমিয়েছিল এবং তার ঘুম ভেঙেছে মাত্র। আসলে যিশু ড্রিঙ্কস করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল। এদিকে যিশুর ঘুম ভাঙতে লুমিন আসে তার কাছে। লুমিন বলে, কাল রাতের ব্যাপারে তোমার কি কিছু মনে আছে? তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গত রাতের ঘটনায় লুমিন তার ফ্যামিলিকে খুব মিস করছিল। যিশু লুমিনকে আপসেট দেখে তাকে ড্রিঙ্কস অফার করে এবং পরে দুজনেই ড্রিঙ্কস করে, কিন্তু যিশু অতিরিক্ত ড্রিঙ্কস করায় সে মাতাল হয়ে নিজের ফ্যামিলির ব্যাপারে সবকিছু বলতেছিল। একটু পর ফ্ল্যাশব্যাক শেষ হলে লুমিন বলে, কাল তুমি বলেছিলে তোমার পরিবারের কেউ তোমার কেয়ার করে না, তোমার আর চিন্তা করতে হবে না, এখন আমি আছি তোমার পাশে, তুমি চাইলে আমাকে অনেক বেশি ভালোবাসতে পারো। এদিকে এইসব কথা শুনে যিশু তো ইম্বারেসড হয়ে যায়। পরে লুমিন যিশুকে ব্রেকফাস্ট করতে বলে, যেগুলো লুমিন নিজ হাতে বানিয়েছিল, আর যিশু তখন লুমিনের বানানো খাবার খেতে থাকে। পরের দৃশ্যে আমরা লিন তিয়ানোর ফ্যামিলি সাথে লিনের মায়ের ফ্রেন্ড এবং তার মেয়েকে দেখতে পাই। লিনের আন্টি সবসময় লিনকে বলতেছিল তার মেয়েকে সাথে করে সেটে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ তার আলোচনা এবং ইশারা থেকে এটা তো স্পষ্ট যে তিনি তার মেয়ের সাথে লিনকে ভাবছেন। তো তার প্রত্যেকটা কথায় লিনের মা সায় দিচ্ছিল বলে লিনের এসব ব্যাপার খুবই বিরক্ত লাগতেছিল। লিন বিরক্ত হয়ে ক্যারিনকে এসএমএস করে তাড়াতাড়ি তাদের এখানে আসার জন্য। এদিকে ক্যারিন একটি মিটিং থেকে ফিরছিল, সে তখন বের হতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লিনের মেসেজ আসে আর সে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ক্যারিন তার চুল ছেড়ে রাখে, এতে করে তাকে অনেক বিউটিফুল দেখাচ্ছিল। এদিকে লিন তার আন্টির কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আন্টি তার মেয়েকে নিয়ে এত প্রশংসা করছেন যে ওখানকার সবাই এখন বিরক্ত। তো কিছুক্ষণ পর ক্যারিন সেখানে আসে, তখন লিন আর ক্যারিন এমন অ্যাক্টিং করতে থাকে যেন তাদের হঠাৎ দেখা। পরে ক্যারিন বলে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি হঠাৎ এখানে লিনের আওয়াজ শুনতে পেলাম আর তাই আমি ওর সাথে দেখা করতে চলে এলাম। তখন লিন ক্যারিনকে ডিনারের জন্য বলে। লিনের বাবা মাও ক্যারিনকে আমন্ত্রণ জানায়, কিন্তু সেই আন্টি আর তার মেয়ের তো মুডই খারাপ হয়ে যায়। পরে লিন ক্যারিনকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। পরে ক্যারিন সেই মেয়েকে দেখে যার সাথে লিনের বিয়ের কথা চলছে। ক্যারিন মেয়েটিকে দেখে বলে, বাহ, মেয়েটি তো খুবই সুন্দরী। এটা শুনে লিন বলে, ঠিক আছে, তোমার যখন ওকে এতই পছন্দ হয়েছে তাহলে তুমি ওকে সাথে নিয়ে যাও। ক্যারিন তখন বলে, আমি ছেলেদের পছন্দ করি, মেয়েদের প্রতি আমার কোনো অনুভূতি নেই। পরে আন্টি আবার নিজের মেয়ের নামে সুনাম গাইতে থাকে, কিন্তু ক্যারিন বারবার তার কথার মাঝে কথা বলে তাকে থামিয়ে দিচ্ছিল। এতে করে আন্টি ক্যারিনের জন্য ইরিটেট হয়ে যায়। তবে লিনের এইসব খুবই ভালো লাগছিল। একটু পর ক্যারিন আর লিনের বাবার মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়। লিনের বাবার সবসময় একজন ড্রিঙ্কস পার্টনারের দরকার ছিল, কিন্তু লিন তো ড্রিঙ্কসই করে না, তাই ক্যারিনের সাথে বাবার খুব মেলে। সে ক্যারিনের সাথে খুব ভালো সময় উপভোগ করছে বলে লিনের মা তেমন কিছু বলতেছে না। এদিকে আন্টির তো মন খুবই খারাপ হয়ে যাচ্ছে তাদের অবস্থা দেখে। একটু পর আন্টি চলে যাচ্ছিল, কিন্তু তিনি তার আদরের মেয়েকে ড্রপ করে দিয়ে আসতে বলে লিনকে, কিন্তু লিন তখন অসুস্থতার অজুহাত দেখায়। পরে আন্টি রাগ করে তার রাজকন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে লিন ক্যারিনকে বলে, এসব কাণ্ড শুধু তোমার জন্যই হলো। লিনের বাবা এদিকে ক্যারিনকে আবার ড্রিঙ্কস করতে বলে। পরে লিনের মা লিনকে বলে, এটা তোমারই প্ল্যান ছিল তাই না? আর তুমি ক্যারিনকে ফোন করে ডেকেছো, তুমি ওকে হয়তো পছন্দ করো এটা ভালো কথা, কিন্তু তুমি তো সবসময় ইয়োনাকে পছন্দ করতে। যখন আমরা ইয়োনার গ্রাম থেকে চলে আসলাম তখন তুমি খুব দুঃখী থাকতে, মন খারাপ করে থাকতে, আর এখন যখন অন্য কারোর সাথে তুমি কমফোর্ট ফিল করছো তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। পরের দৃশ্যে লিন আর ক্যারিন হোটেলের বাইরে আলাপ করছিল। ক্যারিন তখন খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, এজন্য লিন তাকে মেডিসিন দেয়। পরে ক্যারিন বলে, আমি কিন্তু তোমার মায়ের কথা শুনে ফেলেছি, তুমি ইয়োনাকে পছন্দ করো, কিন্তু এখন তো ইয়োনা আর ইহান একে অপরকে খুব ভালোবাসে, তাই আমার মনে হয় তুমি ওদের মাঝে না যাওয়াই ভালো। আর এটা শুনে লিন বলে, আমিও চাই না, ওদের দুজনকে হ্যাপি দেখে আমারও ভালো লাগে। পরের দৃশ্যে আমরা ইহান আর ইয়োনাকে দেখতে পাই, যারা তাদের নিজেদের শহরে ফিরে এসেছে। দুজনকে গাড়িতে বসা অবস্থায় খুব কিউট লাগতেছিল। একটু পর ইহান ইয়োনাকে মানা করে যেন সে এটা কাউকে না বলে যে তারা কোথায় গিয়েছিল। পরে ইয়োনা বিদায় নিচ্ছিল এবং সে একটি ডিনারের প্ল্যান করে যাতে ইহানকে ইনভাইট করে। পরে ইহান তার ইনভাইট অ্যাকসেপ্ট করে। ইয়োনা ইহানকে জিজ্ঞেস করে সে কি খেতে চায়। এটা শুনে ইহান বলে, আমি তোমার হাজব্যান্ড আর তুমি এটাও জানো না আমি কি খেতে পছন্দ করি। পরে ইয়োনা কিছুটা লজ্জা পায়, কিন্তু তাকে স্যাড দেখাচ্ছিল। পরের দৃশ্যে ইয়োনাকে শপে দেখা যায়, সে ভাবতে থাকে ইহানের ফেভারিট ডিশ কি হতে পারে। তখন ইয়োনা ভাবে ইহানের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জেনে নিলে কেমন হয়। তো সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ভালো করে কিছু বলতে পারছিল না। তবে সে একটি অ্যাড্রেস বলে যেখানে ইহান সবসময় ক্যারিনকে নিয়ে ডিনার করত। পরে ইয়োনা টেনশন করতে থাকে এবং বলে, বাজেটে তো হবে নাকি? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ হবে। একটু পর ইহান তাকে ড্রপ করতে আসে, তখন ইয়োনা ইহানকে বলে সেই রেস্টুরেন্টের কথা। ইহান বলে, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে এই লোকেশন দিয়েছে তাই না? তখন ইয়োনা বলে, না, আমি নিজেই গেস করে খুঁজে পেয়েছি। পরে তারা দুজনেই সেই রেস্টুরেন্টে যায় এবং ইয়োনা তো মেনু দেখে শকড হয়ে যায়, কেননা প্রত্যেকটি ডিশ খুবই এক্সপেন্সিভ ছিল আর এখানে পে তো ইয়োনারই করার কথা। কিন্তু ইহান তখন মেনুতে থাকা সবচেয়ে কম প্রাইজের ডিশ আর ড্রিঙ্কস এর বদলে পানি অর্ডার করে।
পরের দৃশ্যে লিন আর ক্যারিনকে দেখা যায়, তারাও ডিনার করছে। লিন বলে, ওই আন্টির পেরেশানিতে আমার মা আন্টিকে ব্লক করে দিয়েছে, আমার মনে হয় না 6 মাসের মধ্যে তারা আবার যোগাযোগ করবেন। এটা শুনে তারা দুজনেই হাসতে থাকে। একটু পর সেখানে ক্যারিনের এক্স হাজব্যান্ড ওয়েন আসে ক্যারিনের সাথে দেখা করতে, কিন্তু ক্যারিন তার সাথে কথা বলতে চায় না এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। পরে ক্যারিন ওয়াশরুমে গেলে ওয়েন সেখানে আসে এবং ক্যারিনকে সরি বলে আবার এক হয়ে যেতে বলে। সে ক্যারিনের সাথে জোর জবরদস্তি করছিল, কিন্তু ক্যারিন তার থেকে ছোটার চেষ্টা করছিল। পরে লিন সেখানে আসে এবং ওয়েনকে হিট করে। সে ক্যারিনের হাত ধরে এবং বলে, আমি ক্যারিনের বয়ফ্রেন্ড আর আমি ওর থেকে দূরে থাকতে পারি না। পরে লিন আর ক্যারিন গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু ওয়েন এখনো তাদের পিছু নিচ্ছিল। ক্যারিন পুলিশকে ফোন করতে চায়, কিন্তু লিন মানা করে। লিন বলে, যেহেতু সে আমাদেরকে আঘাত করেনি তাই ওর বিরুদ্ধে অভিযোগ করা ঠিক হবে না। পরে ক্যারিন বলে, তুমি আমার বাসায় চলো। পরের দৃশ্যে একটি মধ্যবয়স্ক মহিলাকে দেখতে পাই, যিনি একটি মেয়েকে কাজের জন্য বকতেছিলেন। অসহায় মেয়েটি আর কেউ ছিল না, সে আমাদের অতি পরিচিত মিস লিনজিন। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ পর আমরা সেখানে রিপোর্টার গাওলাংকে দেখতে পাই, সে লিনজিনকে টাকা দিচ্ছিল। এদিকে ইহান আর ইয়োনা ডিনার করতেছিল। পরে যখন তাদের সামনে বিল আনা হয়, ইয়োনা তো ভয়ে ভয়ে বিলের দিকে তাকাচ্ছিল, কিন্তু যখন দেখে বিল অনেক কম, তখন ইয়োনা খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা লিনকে ক্যারিনের বাসায় দেখতে পাই। লিন লক্ষ্য করে ওয়েনের গাড়ি এখনো ক্যারিনের বাসার নিচে দাঁড়িয়ে আছে। এদিকে ক্যারিন বলে, ওয়েন এখনই যাবে না। এই বলে ক্যারিন লিনকে ড্রিঙ্কস অফার করে। পরে লিন বলে, তুমি যেহেতু ওকে এত ভালো করে জানো, তাহলে ও সরি বলছে, তুমি মানতেছে না কেন? তুমি মানলেই তো সব আগের মতো ঠিক হয়ে যায়। তখন ক্যারিন বলে, ওর সম্পর্কে ভালো জানি তার মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, একসময় ছিল, কিন্তু এখন আমাদের মাঝে কিছু নেই। ক্যারিন বলে, এসবের মধ্যে তোমাকে যাওয়ার দরকার নেই। পরের দিন সকালে আমরা দেখতে পাই ক্যারিন বিছানায় শুয়ে আছে এবং তার জামা কাপড় ফ্লোরে পড়ে আছে। এদিকে লিনও তার জামা কাপড় পরছে। একটু পর ক্যারিন বুঝতে পারে তার পরনে কোনো কাপড় নেই। লিন বলছিল, এরপর থেকে যদি ওয়েন তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে জানাবে। পরে ক্যারিন শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে যায়। সে ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে গত রাতে তাদের মাঝে কি ঘটেছে। পরে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ক্যারিন তার একাকিত্বের কথা লিনকে বলে। পরে তারা একে অপরকে জড়িয়ে ধরে। দৃশ্য পরিবর্তিত হয়। ইয়োনা তার শপে ছিল। সে শপে বসে কম্পিটিশনের জন্য নিউ ডিজাইনের আইডিয়া খুঁজছিল। সেখানে তার বসও তাকে হেল্প করে। বস তাকে বলে, তুমি তোমার এই ডিজাইনগুলো নিয়ে ইহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে বলো, এতে সবাই তোমাকে সাপোর্ট করবে। কিন্তু ইয়োনা চাচ্ছিল না ইহানের হেল্প নিতে। রাতে ইয়োনা তবুও ইহানকে তার ডিজাইন নিয়ে পোস্ট করতে বলে, কিন্তু ইহান বলে, আমার সোশ্যাল মিডিয়া তো হ্যান্ডেল করে আমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে ইয়োনার মন খারাপ হয়। পরে ইয়োনার নিজের অ্যাকাউন্টেই তা পোস্ট করে দেয়। ইয়োনা দেখে সেখানে সবাই অনেক বাজে বাজে মন্তব্য করেছে। এটা দেখে ইয়োনার মন খারাপ হয়ে যায়। আর এদিকে ইহানও দেখেছে ইয়োনার সেই পোস্ট আর কমেন্ট। তখন ইহান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে সেই পোস্টের কমেন্টে রিপোর্ট মারতে বলে। পরের দিন ইয়োনা শপে ছিল। তখন লিজি সোশ্যাল মিডিয়ায় ইহানের করা পোস্টটি দেখতে পায়, যেখানে ইহান ইয়োনার সেই ডিজাইনগুলো নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছিল, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায়। আর বিভিন্ন মানুষ তখন ইয়োনার শপে আসতে থাকে। এটা দেখে ইয়োনার মন ভালো হয়ে যায়। ইয়োনা খুশি হয়ে ইহানকে ফোন করে এবং দুজনের ডিনারে যেতে চায়। পরের দৃশ্যে লুমিনকে দেখা যায়, সে রুমে ছিল। পরে যিশুর আওয়াজ শুনতেই সে ছুটে যায়, যেখানে যিশু লুমিনের সব কাপড় একসাথে মিক্স করে ওয়াশ করছিল। এতে করে কালো শার্টের সাথে সাদা শার্ট থাকায় কাপড়ের রং নষ্ট হয়ে গেছে। পরে যিশু আর লুমিনের মাঝে কিছু ফানি আলোচনা হতে থাকে। ইহানের শুটিং এর একটি স্টাফের জন্মদিনের সেলিব্রেশন হচ্ছিল, সেখানে ক্যারিনকে দেখা যায়। পরে সেখানে ইহানও আসে। ক্যারিন এখানে ইহানকে একটি নিউ প্রজেক্টের ব্যাপারে বলে। পরে ক্যারিন ওয়াইন নেওয়ার জন্য যায়। পরে সেখানে লিনও আসে। লিনকে দেখে ক্যারিন এক ঢুক খেয়ে গ্লাস ইহানের হাতে দিয়ে চলে যায়। এদিকে লিন আসে এবং সবার সাথে আলাপ করতে থাকে। সে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং পরে ক্যারিনের রেখে যাওয়া বাকি ওয়াইনটুকু খেয়ে নেয়। আর এটা দেখে ইহান তো শকড হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ইয়োনাকে দেখতে পাই, যে খুব খুশি ছিল কারণ তার প্রজেক্ট সফল হয়েছে। এদিকে ইয়োনাকে খুশি হতে দেখতেছিল লিনজিন, আর লিনজিন এটা দেখে খুবই জেলাস ফিল করতেছিল। পরের দৃশ্যে ইহানকে দেখা যায়, সে ইয়োনার সাথে দেখা করে এবং লিনের কর্মকাণ্ডের কথা বলে, কিন্তু ইয়োনা তার কথায় তেমন একটা মনোযোগ দেয় না। এদিকে লিন ক্যারিনকে ফোন করে, কিন্তু ক্যারিন তার কল কেটে দিচ্ছিল। পরে লিন টেক্সট করলে ক্যারিন খুব রুড ভাবে তার সাথে টেক্সটের রিপ্লাই দেয়। শেষে লিন একটা ভয়েস মেসেজ দেয়, যেখানে লিন ক্যারিনের সাথে ডেট করতে চায়, কিন্তু ক্যারিন ভয়েস মেসেজ পুরোটা শোনার আগেই তা ডিলিট করে দেয়। পরের দিন ইহান সেটে এসে লিনের দিকে বারবার তাকাচ্ছিল। পরে সেখানে যিশু আসে এবং লিনের দিকে বারবার তাকাতে দেখে সে ইহানকে জিজ্ঞেস করে সে বারবার লিনকে কেন দেখছে।
কিন্তু ইহান তাকে কিছু বলে না। পরে যিশু বলে, কিছু তো একটা হয়েছে, আমিও লিনের মাঝে পরিবর্তন দেখতেছি, মনে হয় সে কারো প্রেমে পড়েছে। তো পরে যিশু ইহানকে একটি ভিডিও দেখায় যেখানে লিন কারোর সাথে ফোনে কথা বলছিল আর হাসতেছিল। তখন ইহান ভালো করে সেটা দেখে আর ইহান দেখতে পায় সেখানে ইয়োনার নাম লেখা ছিল। আর এটা দেখে ইহান তো খুবই রেগে যায়। পরের দৃশ্যে আমরা লিনকে ইয়োনাদের বাসায় রান্না করতে দেখি। ইয়োনা তাকে হেল্প করছিল। সবজি কাটার সময় ইয়োনার হাত কেটে যায়, এজন্য লিন তার হেল্প করছিল। পরে লিন ইয়োনাকে একটি ভিডিও বানিয়ে তা পোস্ট করতে বলে। আসলে লিন রান্নার ভিডিওটি মূলত ক্যারিনকে দেখানোর জন্য করতেছিল। তো ইয়োনা বলে, তুমি কি কাউকে দেখানোর জন্য রান্নার ভিডিও করতেছো? তখন লিন কিছু বলছিল না, সে ভাবতেছিল ক্যারিনের ব্যাপারে ইয়োনাকে বলবে, এবং পরে লিন সবকিছু বলেও দেয়। আর এগুলো শুনে ইয়োনা খুব খুশি হয়, কেননা ইয়োনা তো আগে থেকেই ক্যারিনকে পছন্দ করে, তাই সে লিনকে তাদের রিলেশনের ব্যাপারে হেল্প করতে চায়। ইয়োনা বলে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু এইসবের মাঝে ইহানকে আনা যাবে না। এটা শুনে লিন বলে, তুমি যার ভয় করছো সেই আমাদের হেল্প করবে। তো এখানে লিন ভাবছে হয়তো ইহান লিনকে তাদের রিলেশনের ব্যাপারে হেল্প করবে। তো পরের দৃশ্যে আমরা ইহানকে দেখতে পাই, সে গাড়িতে ছিল, সে লিনের উপর খুবই বিরক্ত ছিল এবং ইহান বলতেছিল লিন আমাদের সাথে কাজ করবে না, এটাই আমার শেষ কথা। পরে ইহানের অ্যাসিস্ট্যান্ট লিনের আইডিতে সেই রান্নার স্ট্যাটাসটি দেখতে পায়। সে ইহানকে বলে, লিন এখন আপনাদের বাসায় আছে। পরে ইয়োনা ফোন করে, তখন ইহান রেগে গিয়ে বলে, লিন আমাদের বাসায় কি করছে? তখন ইয়োনা বলে, ও শুধু আমাকে হেল্প করতে এসেছে। এটা শুনে ইহান আবারও রেগে যায় আর ফোন কেটে দেয়। পরের দৃশ্যে আমরা লিনজিনকে দেখতে পাই, সে খুব রেগে ছিল। সেখানে গাওলাংও ছিল। সে গাওলাংকে বলে, আমার লাইফ তো পুরোই শেষ, আমার জব, আমার রূপ, আমার টাকা পয়সা সব শেষ, আর এইসব ইয়োনার জন্যই হয়েছে। পরে গাওলাংও বলে, ইহানের জন্য আমার বোনকে হারিয়েছি। তো এখন তারা দুজনে মিলে ইহান এবং ইয়োনার বিরুদ্ধে প্ল্যান করতে থাকে। সে ফোন করে ক্যারিনের সাথে রেগে রেগে কথা বলতেছিল। ইহান এখন লিনের সাথে কাজও করতে চায় না। আর এইসব শুনে ইয়োনা খুব খুশি হয় এবং পরে ইয়োনা বলে, ওকে, তাহলে লিনের আইডিয়া এখন কাজ করতেছে। ইহান তখন ইয়োনাকে সে আইডিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়োনা ইহানকে সবকিছু বলে দেয়। ইয়োনা বলে, লিন ক্যারিনকে পছন্দ করে। এটা শুনে ইহান তো শকড হয়ে যায়। ইহান বলে, ক্যারিনকে আমিই পেলাম না, লিন কেমনে পাবে? এটা শুনে ইয়োনা ইহানের দিকে একটু অভিমানের দৃষ্টিতে তাকায়। পরের দৃশ্যে ক্যারিনকে দেখা যায় সে কারোর সাথে ফোনে কথা বলছে। তার সাথে আর কেউ না, লিনই কথা বলতেছিল। লিন ক্যারিনের সাথে ফোনে কথা বলছিল এবং তাকে খুব খুশি দেখাচ্ছিল। এক সময় ক্যারিন লিনকে বলছিল সে যেন ইহান আর ইয়োনার মাঝে না আসে। তখন লিন তাকে বলে, ঠিক আছে, আজ থেকে আমি সব আপডেট তোমাকে জানাবো। পরে ক্যারিন ইহানকে ফোন করে। ক্যারিনের ধারণা ছিল ইহান তাকে লিনের ব্যাপারে রেগে কথা বলবে, কিন্তু ইহান এখানে ক্যারিনকে অবাক করে দিয়ে লিনের ব্যাপারে ভালো ভালো কথা বলতে থাকে এবং লিনের সাথে কাজ করতে রাজি হয়। এদিকে ইহান ইয়োনাকে বলছিল লিনের সাথে ক্যারিনের সম্পর্কটা কঠিন থেকেও কঠিন, তাদের দুজনের মিল কোনোভাবে সম্ভব না। এদিকে লিন ক্যারিনকে তার সাথে ডিনারে যেতে বলে। ইতিমধ্যে লিন কিন্তু ক্যারিনকে প্রমিস করেছিল যে সে ক্যারিনকে সব আপডেট দিতে থাকবে। ক্যারিন শুরুতে ডিনারে যেতে না চাইলে শেষেই ইয়োনাকে সাথে নিয়ে যাবে বলে রাজি হয়। এদিকে ইহান আর ইয়োনাও এই খবর শুনতে পেয়ে খুশি হয়ে যায়। তাদের প্ল্যান কাজ করতেছে। ইহান আর ইয়োনা তখন লিন আর ইয়োনার ডেটিং নিয়ে আলোচনা করতে থাকে। পরের দিন ইয়োনা তার শপে ছিল। সে তার কলিগদের জানাচ্ছিল কম্পিটিশনে সিলেক্ট হওয়ার খবর। এই খবর শুনে তার সব কলিগরা তার জন্য উইশ করে। পরের দৃশ্যে ইহানকে শুটিং সেটে দেখা যায়। সেখানে নতুন একটি ফিল্মের শুট চলছিল। শুটিং শেষ হতেই ইহানের চোখ পড়ে লিনের দিকে। পরে ইহান লিনের পিছু নিতে থাকে, যেখানে লিন ডেটের জন্য রওনা হচ্ছিল। সে গাড়ির ডোর ওপেন করে, তখন সে সেখানে অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। অ্যাসিস্ট্যান্ট দাবে বলে, ক্যারিন ম্যাম একটু অফিসিয়াল কাজে ব্যস্ত আছে, তাই তিনি পরে আসবেন। দাবে লিনকে ড্রপ করে আসতে চায়, তখন লিনও রাজি হয়ে যায়। পরে তারা একটি রেস্টুরেন্টের সামনে আসে এবং দাবে বলে, ক্যারিন ম্যাম সত্যি খুব ব্যস্ত আজ, তাই তিনি আসতে পারবেন না। তো এদিকে ইহান তো লিনের এখানে আসা দেখে অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ক্যারিন আর ইয়োনাকে দেখতে পাই। ক্যারিন ইয়োনাকে তার বাসায় ইনভাইট করেছিল। ক্যারিন বলতেছিল, ইয়োনা, তোমার সাথে খুব কমই সময় কাটানো হয় আমার, ব্যস্ততা আজকাল খুবই বেড়ে গেছে। একটু পর লিনের কল আসে ক্যারিনের ফোনে, কিন্তু ক্যারিন ফোন রিসিভ করতে চায় না। পরে ইয়োনার রিকোয়েস্টে ক্যারিন ফোন রিসিভ করে। লিন তখন বলে, তুমি যদি এখন এখানে না আসো তাহলে আগামী এবং চলমান আমার যত প্রজেক্ট কন্ট্রাক্ট হয়েছে সব ক্যান্সেল করে দেব। তো এটা শুনে ক্যারিন তখনই সেখান থেকে যেতে বাধ্য হয়। পরে ইয়োনাও ইয়ানকে টেক্সট করে জানায় তাদের প্ল্যান মতোই হচ্ছে সবকিছু। পরের দৃশ্যে ক্যারিন লিনের কাছে আসে আর লিনকে জিজ্ঞেস করে সে কেন ইয়োনার পিছু লেগেছে। এটা শুনে লিন বলে, আমি কখন বললাম যে আমি ইয়োনাকে পছন্দ করি? লিন তখন ক্যারিনকে পাঠানো সেই ভয়েস মেসেজের কথা বলে, যেটা ক্যারিন প্লে না করেই ডিলিট করে দিয়েছিল। মূলত ওই ভয়েস মেসেজেই লিন ইয়োনাকে নিয়ে বলেছিল এবং তার পরবর্তী পছন্দ ক্যারিন তাও উল্লেখ করেছিল।
যেহেতু ক্যারিন সেই সব কথা শুনে নাই, তাই সে লিনের কথার মানেটা বুঝতে পারছিল না। শেষে লিন সেই ভয়েস মেসেজটি পুনরায় ক্যারিনকে শোনায়, আর তা শুনে ক্যারিনের কিছু বলার থাকে না। পরের দৃশ্যে ইয়োনাকে দেখা যায়, সে একটি পেইন্টিং করছিল, স্পেশাল কিছু আঁকার চেষ্টা করছে নেইলে। পরের দৃশ্যে লুমিন আর লিনকে দেখা যায়। লুমিন বলছিল, এখানে আমার মিশন প্রায় শেষের দিকে, আমাকে অন্য কোথাও যেতে হবে। তখন যিশুর কথা ভেবে লুমিন মন খারাপ করে, সে যিশুকে খুব বেশি একটা হ্যাপি হতে দেখেনি। তো লিন বলে, আমার জানা মতে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তাহলে তাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র প্রিয় মানুষটি যা পছন্দ করে তা করলেই হবে। তো এটা শুনে লুমিন ভাবতে থাকে সে এমন কিছু করবে যাতে যিশু অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে লুমিন যিশুর জন্য কিছু মার্শমেলো নিয়ে যায়। লুমিন ভাবছিল যিশু তা খেতে পছন্দ করবে, কিন্তু যিশু তা খেতে পছন্দ করতো না। যেহেতু লুমিন তা এনেছে, তাই সে খেতে রাজি হয়। একটা মুখে দিতে তা যিশুর কাছে তিতা লাগে। পরে লুমিন তাকে রোমাঞ্চের সহিত খাইয়ে দেয়। দৃশ্য পরিবর্তিত হয়, ইহানকে দেখা যায় ড্রেসিং রুমে ক্লান্ত হয়ে ফিরছে। অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি খুব ক্লান্ত? তখন ইহান বলে, কোনো খাবার আছে খাওয়ার মতো? তখন অ্যাসিস্ট্যান্ট দাবে বলে, না তো, ভাবির কথা মতো আপনার হিসেব করে চলার জন্য এখন আর খাওয়া দাওয়ায় বাড়তি খরচ করি না। এটা শুনে ইহান বলে, জানি না ভালোবাসার জন্য আর কি কি করতে হবে। পরে ইহান দাবেকে বলে, আজ আমি তোমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যাব, খেয়াল রেখো এই খবরটি যেন কেউ না জানে। পরের দৃশ্যে ইয়োনাকে দেখা যায়, সে ইহানের আকৃতি দিয়ে নেইলে খুব সুন্দর একটি পেইন্টিং করেছে। সে মূলত ইহানের দেয়া আইডিয়া ফলো করে এত সুন্দর আর্ট করতে পেরেছে, এজন্য সে ইহানকে ধন্যবাদ দেয়। এবং চলতে চলতে ইয়োনা একটি রেস্টুরেন্টের সামনে এসে ইহানকে ট্রিট দেওয়ার কথা বলে, কিন্তু ইহান তাকে বলে, দরকার নেই, তোমার রান্না করা নুডলসই আমার জন্য যথেষ্ট। আসলে ইহান সেই হোটেলে অ্যাসিস্ট্যান্টের সাথে খেতে এসেছে। ইহান অ্যাসিস্ট্যান্টের সাথে আলাপ করছিল। ইহান বলছিল, জানি না আবার কবে এমন ভালো খাবার খেতে পারবো, খাবারটি সত্যি অনেক মজার হয়েছিল। তখন অ্যাসিস্ট্যান্ট দাবি বলে, কেন, সেদিন ইয়োনা ভাবির সাথে যে খেয়েছিলেন সেটা ভালো ছিল না? তখন ইহান বলে, আরে কম দামি খাবার ওইগুলা খাওয়া যায়, শুধু টাকা বাঁচানোর জন্য কম দামি খাবার অর্ডার করতে হয়েছে। তো এদিকে ইয়োনা তাদের কথাগুলো পিছনে দাঁড়িয়ে থেকে শুনতে পায়, এতে ইয়োনা মনে খুব কষ্ট পায়। পরের দৃশ্যে ইয়োনা ইহানের জন্য ভালো কিছু খাবার রান্না করছিল। ইয়োনার মুড অফ ছিল। পরে ইহান বাসায় আসে, ইয়োনা তাকে খেতে বসতে বলে, কিন্তু ইহান যেহেতু খেয়ে এসেছে তাই সে খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না। পরে ইয়োনা যখন বলল যে, তুমি শুটিং থেকে ফিরেছ, তাই তোমার তো অনেক খিদে লেগেছে, নাকি বাইরে থেকে খেয়ে এসেছো? এটা শুনে ইহান বলে, কি বলছো, আমি তোমাকে রান্না করতে বললাম না, আমি অবশ্যই খাবো। পরে ইহান খেতে বসে, কিন্তু পেট ভরা থাকায় সে খুব বেশি একটা খেতে পারলো না। পরে ইয়োনা কান্না করছিল দেখে ইহান জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তো ইয়োনা কিছু বলে না। রাতে ইয়োনা শুয়েছিল, ইহান এবার জিজ্ঞেস করে তখন সে কান্না করছিল কেন, কিন্তু ইয়োনা তাকে কিছু বলে না। পরে কথায় কথায় ইয়োনা বলে, ইহান তুমি কি বাইরে হোটেল থেকে খেয়ে এসেছিলে? তখন ইহান বলে, কখনোই না, কে বলছে তোমাকে? ইয়োনা বলে, তুমি মিথ্যে বলছো, আমি নিজ চোখে তোমাকে আর দাবেকে দেখেছি। তো এই কথা শুনে ইহান খুব লজ্জিত বোধ করে। পরে ইয়োনা ইহানকে বলে, আমার মনে হয় আমি তোমার উপর জোর করেছি, শোনো, এখন থেকে আমাদের ইনকামের থেকে কিছু টাকা আলাদা রেখে নিজেদের মতো খরচ করব। তো এই কথা শুনে ইহান খুব খুশি হলেও সে ইয়োনাকে বলে, তা না হয় ঠিক আছে, কিন্তু পরে তুমি আবার আমাকে ডিভোর্স দিবে না তো? তখন ইয়োনা বলে, কি সব আবল তাবল বলছো, এমন কখনো হবে না। পরে ইহান জিজ্ঞেস করে, আচ্ছা আমার মনে হয় না তুমি আমাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য কেঁদেছো, আমাকে সত্যি করে বলো তো তুমি কেন কাঁদছিলে তখন? ইয়োনা বলে, তুমি বুঝবে না, এই কান্নার কারণ ভালোবাসা। এই বলে ইয়োনা ঘুমাতে যায়। পরের দৃশ্যে ইহান দাবের সাথে সেটে বসে আলাপ করছিল। দাবে শুটিং এর ব্যাপারে কিছু একটা বলছিল। পরে ইহান বলে, আচ্ছা বলতো, একটা মেয়ে কখন এমন করতে পারে যে সে যখন চাইবে তখনই কাঁদতে পারবে? তখন দাবে বলে, আচ্ছা আপনি কি ইয়োনা ভাবির কথা বলছেন? তখন ইহান বলে, হ্যাঁ, গত রাতে ও যেভাবে কান্না করেছে আমি তো ভয়েই ঘুমাতে পারিনি। এটা শুনে দাবে বলে, তাহলে কি ভাবি প্রেগনেন্ট? তো এই কথা শুনে ইহান তো শকড হয়ে যায়। আর ইয়োনা তার শপে এসেছে এবং ইয়োনা লিজিকে বলছে পার্সেল রেডি করতে, কেননা ইতিমধ্যেই ইয়োনার প্রজেক্ট রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পর ইয়োনা লিজিকে ডাকে। লিজি সেখানে গিয়ে দেখতে পায় ইয়োনার তৈরি সেই প্রজেক্টের নেইলগুলো ভেঙে ফ্লোরে পড়ে আছে। এতে ইয়োনার মন খারাপ হয়ে যায়। পরে লিজি যায় সিসিটিভি ফুটেজ চেক করতে। লিজি দেখতে পায় সকালে লিজিরই বয়ফ্রেন্ড ভুলবশত নেইলগুলো ফেলে দেয়। লিজি এটা দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে ইয়োনা মনে কষ্ট পেতে পারে, তাই সে ইয়োনাকে কিছু বুঝতে দেয় না। এদিকে ইয়োনাও আবার নতুন করে শুরু করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এদিকে লিজি ব্যাপারটি নিশ্চিত হতে তার বয়ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার বয়ফ্রেন্ড স্বীকার করে এবং লিজি অনেকটা অস্বস্তিতে পড়ে। পরের দৃশ্যে দাবে আর ইহান একসাথে বসা ছিল। ইহান অনলাইনে কিছু আর্টিকেল পড়তেছিল। মূলত গর্ভাবস্থায় মেয়েদের কেমন আচরণ হতে পারে তারই একটি ধারণা নিচ্ছিল ইহান। আসলে ইহান সত্যি ধরে নিয়েছে যে ইয়োনা প্রেগন্যান্ট। সে এই বিষয়ে দাবে এর সাথেও আলোচনা করে। একটু পরে
সেখানে ক্যারিন আসে। ইহান ক্যারিনকে লিনের থেকে দূরে থাকতে বলে, কিন্তু ক্যারিন ইহানের কথায় পাত্তা না দিয়ে লিনের সাথে আলাপ করতে থাকে। আর এটা দেখে ইহান ভাবে এখানে হচ্ছেটা কি, মনে হচ্ছে ওদের সম্পর্কটা ভালোই এগোচ্ছে। পরের দৃশ্যে আমরা ইয়োনাকে দেখি। ইয়োনা তার মায়ের গচ্ছিত রাখা সেই কার্ড বের করে, যেখানে ইয়োনার বিয়ের জন্য জমানো টাকা ছিল। ইয়োনা ভাবে এই টাকা দিয়ে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল কিনা যাবে। কিছুক্ষণ পর সেখানে ইহান আসে এবং সে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছিল, যেগুলোর মাথামুন্ডু ইয়োনা কিছুই বুঝতে পারছিল না। তবে ইয়োনা তার কথায় পাত্তা না দিয়ে কার্ডটি নিয়ে বাথরুমে চলে যায় এবং সেই কার্ডে কত টাকা আছে তা চেক করতে থাকে। পরে ইয়োনা বাইরে এসে ইহানের পাশে গিয়ে বসে আর ইহান তাকে একটি নেকলেস গিফট করে। ইয়োনা এটা দেখে ভাবে হয়তো লিজি ইহানকে নেকলেস গিফট করতে বলেছে, তাই ইয়োনা মনে মনে লিজিকে দোষারোপ করতে থাকে, সে কেন তাকে না জানিয়ে ইহানকে এরকমটি বলেছে। তো ইয়োনা গিফট দেখে ইমোশনাল হয়ে যায়, কেননা এই মুহূর্তে এই নেকলেসে থাকা ম্যাটেরিয়াল ইয়োনার কাজের অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তো ইয়োনা তার কান্না ধরে রাখতে পারতেছিল না। এটা দেখে ইহান তাকে বুকে জড়িয়ে নেয় আর বলে, তুমি কেঁদো না, এখন তোমার সাথে আরো একজন আছে। ইহানের কথা ইয়োনা বুঝতে পারতেছিল না। মূলত ইহান এখানে ইয়োনার পেটে থাকা বেবির কথা মিন করে বলেছে, যা ইহানের নিছক ধারণা ছাড়া আর কিছুই না। পরের দিন ইয়োনা আবার ডিজাইন শুরু করে। পরে লিজি সেখানে এসে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। লিজির বয়ফ্রেন্ডও সেখানে থাকবে, তাই ইয়োনা লিজির রিকোয়েস্টে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে ইহানকে দেখা যায়, যে খাবার রান্না করতেছিল। পরে ইহান ইয়োনার জন্য জুস বানিয়ে তাকে খাওয়ায়। ইহান ইয়োনাকে কোনো কিছুতে চাপ নিতে মানা করে। ইয়োনা বলে কম্পিটিশনের ইনভিটেশন কার্ড আসার কথা, কিন্তু এখনো তা আসেনি, আমি তাহলে কম্পিটিশনে অংশগ্রহণ করব কিভাবে। একটু পর লিজি ফোন করে, সে ইয়োনাকে ডিনারে যেতে বলে। যদিও ইয়োনার মুড ভালো ছিল না, তবুও সে লিজিকে মানা করতে পারবে না, তাই শেষে ইয়োনা রেডি হতে থাকে আর ইহানও তার সাথে যাওয়ার জন্য জেদ ধরে। পরে ইয়োনা আর ইহান একসাথে চলে যায় সেখানে গিয়ে ইয়োনা তার ফোন নিয়েই ব্যস্ত থাকে। কিছুক্ষণ পর একটি নাম্বার থেকে ফোন আসলে ইয়োনা তা রিসিভ করে কথা বলতে চলে যায়। আসলে ইয়োনা ইনভিটেশনের ব্যাপারটি নিয়ে খুবই ব্যস্ত ছিল, খুবই টেনশনে ছিল। তো এদিকে ইহান বলতেছিল ইয়োনা আজকাল খুবই চাপে আছে, এই নেইল আর্ট কম্পিটিশন নিয়ে সে খুবই ব্যস্ত। এটা শুনে লিজির বয়ফ্রেন্ড বলে, আপনি ইয়োনাকে এই কম্পিটিশনে যেতে দিতে রাজি হলেন কিভাবে। ইহান তার কথা বুঝতে পারতেছিল না। তখন লিজির বয়ফ্রেন্ড বলে, শুনেছি এই কম্পিটিশনে জিতলে নাকি 3 বছর দেশের বাইরে কাটাতে হবে, আপনারা নতুন বিয়ে করেছেন, এত দীর্ঘ সময় তাকে ছাড়া থাকবেন কিভাবে। তো এটা শুনে ইহান তো শকড হয়ে যায়। ইহান তো এ ব্যাপারে কিছুই জানতো না। আসলে ইহান চাইলেও ইয়োনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, আর সেখানে 3 বছর তো মোটেও সম্ভব নয়। কিছুক্ষণ পর সেখানে ইয়োনা আসে আর বলে রং নাম্বার থেকে ফোন এসে বিরক্ত করতেছিল। পরের দৃশ্যে ইহান আর ইয়োনা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিল। চলতে চলতে ইহান ইয়োনাকে জিজ্ঞেস করে, তুমি তোমার কেরিয়ার আর আমার মাঝে কোনটা চুজ করবে। তো এই প্রশ্নের কোনো উত্তর দেয় না ইয়োনা। হঠাৎ ইয়োনার মনে পড়ে তার যিশুর সাথে দেখা করার কথা ছিল, তাই ইয়োনা দেরি না করে ইহানের থেকে বিদায় নিয়ে দৌড়ে চলে যায়। পরে ইহান বাসায় চলে আসে আর তখন তার কাছে একটি ইনভিটেশন কার্ড আসে। ইহান তা ভালো করে না পড়েই টেবিলের উপর ফেলে রাখে। পরে যখন কার্ডের উপর আবার চোখ পড়ে তখন সে অবাক হয়, এটা সেই কার্ড যেখানে অংশগ্রহণ করলে 3 বছরের জন্য ইয়োনার থেকে দূরে থাকতে হবে। তো ইহান ইয়োনাকে দূরে রাখতে চায় না, আর এখানে ইহান তো ভাবছে যে ইয়োনা প্রেগনেন্ট, তাই ইহান কিছু না ভেবেই কার্ডটি ছিঁড়ে ফেলে আর তার ডাস্টবিনে ফেলে দেয়। পরে ইয়োনা বাসায় আসলে ইহান ময়লার ঝুড়ি ভরে গেছে সেই অজুহাতে ঝুড়ি খালি করতে বাইরে চলে যায় ঝুড়ি নিয়ে। সে তা খালি করে ফিরে আসে। ইয়োনা এখানে কিছু বুঝতে পারে না। এদিকে ইয়োনা শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায়। ইহান তো খুবই টেনশনে পড়ে গেছে, কেননা কার্ডটি ছেড়ার পর তার মনে পড়েছে যে ইয়োনা তো বারবার সেই কার্ডের কথা বলতেছিল, আর ওই কম্পিটিশনে অংশগ্রহণ করা তার তো শখ ছিল। তো এইসব ভেবে চিন্তা করছিল ইহান। একটু পর বাথরুম থেকে ইয়োনা চিৎকার ভেসে আসে। আসলে ইয়োনা পা পিছলে পড়ে যাওয়ায় সে হাতে প্রচুর ব্যথা পায় এবং তাকে ব্যান্ডেজ করতে হয়। পরের দিন ইয়োনা সেলুনে বসে সেই অনুষ্ঠানের ব্রডকাস্ট দেখতেছিল। ইয়োনা ভাবে ইনভিটেশন কার্ড না পেলাম, আমি দেখতে চাই কারা সেই বিখ্যাত আর্টিস্ট যাদের আর্ট শীর্ষে রয়েছে। সেখানে যিশু বসা ছিল। ইয়োনা সেটে বসে সেই অনুষ্ঠানের ব্রডকাস্ট দেখতেছিল। এদিকে যিশু ইয়োনার প্রেগনেন্ট হওয়ার মিথ্যা বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। এখন ইয়োনা সহ সবাই জেনে গেছে যে ইহানের ধারণা ইয়োনা প্রেগনেন্ট ছিল। তো ইয়োনাও খুবই অবাক হয়েছিল এটা জানার পর। একটু পর লুমিনো সেখানে আসে সেই কম্পিটিশনের ব্রডকাস্ট দেখার জন্য। ব্রডকাস্টে উপস্থাপিকা বলতেছিল এই কম্পিটিশনে অংশগ্রহণকারীদের মধ্যে একজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তাকে ইনভিটেশন কার্ডও পাঠানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। তখন ডিসপ্লেতে ইয়োনার ডিজাইন করা আর্টগুলো দেখানো হয়, যেটা দেখে লুমিন, ইয়োনা ও যিশু খুবই অবাক হয়। ইয়োনা ভাবে তারা যেহেতু আমাকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে, তাহলে ওটা কি ভুল করে আমার পুরনো বাসায় পাঠিয়েছে। তো এটা দেখার জন্য ইয়োনা তার পুরনো বাড়িতে যায়। সে সবগুলো লেটারের মধ্যে তার কার্ড পায় না, তাই তার মন খারাপ হয়ে যায়। সে রাগ করে বসে থাকে। এদিকে রাতে ইহান শুটিং শেষে বাসায় এসে ইয়োনাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। লুমিন ইহানকে ইয়োনার খোঁজ দেয়। পরে ইহান দেখে ইয়োনা তার পুরনো বাড়িতে মন খারাপ করে বসে আছে। ইয়োনা বলে যদি তারা ইনভিটেশন কার্ড পাঠিয়েই থাকে তবে তা আমার কাছে এলো না কেন, আমি পেলাম না কেন। এটা শুনে ইহান তাকে সান্ত্বনা দিতে থাকে এবং পরের দিন আবার খুঁজতে বলে। আর ইহান বলে তুমি চিন্তা
চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। পরে তারা বাসায় চলে আসে। ইয়নার হাতে ব্যথা থাকায় ইহান বাথটবে পানি ভরতে যায়, আর এদিকে ইয়না ভাবে সিসিটিভি ফুটেজ চেক করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। ইয়না চলে যায় সিসিটিভি কন্ট্রোল রুমে। এদিকে ইহান পানি ভরে এসে দেখে ইয়না রুমে নেই। পরে ইহান ইয়নাকে ফোন করে, আর ইয়না বলে সিসিটিভি কন্ট্রোল রুমে আসি। ফোনে কথা বলা অবস্থায় ইয়না দেখতে পায় ইহানই সেই কার্ড রিসিভ করেছিল এবং পরে তার ডাস্টবিনে ফেলে আসে। তো এটা দেখে ইয়না শকড হয়ে যায়, তার মন ভেঙে যায়, সে ফোন কেটে দেয়। পরে বাসায় ফিরে ইয়না ইহানের সাথে কথা বলে না। ইহান তাকে সবকিছু খুলে বলতে চায়, কিন্তু ইয়না শুনতে চায় না। ইহান বলে আমি তোমাকে ছাড়া 3টা বছর একা থাকতে পারবো না, আর আমি তো ভেবেছিলাম তুমি প্রেগনেন্ট, তাই তোমাকে এই অবস্থায় একা ছাড়তে চাইনি। তখন ইয়না বলে কে বলেছে 3 বছর বিদেশে থাকতে হবে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে না? আমার এতদিনের স্বপ্নে কেন বাধা হয়ে দাঁড়ালে? তো ইয়না অনেক কান্না করে আর বলে সত্যি আমাদের মাঝে কোনো মিল নেই, আমরা দুজন দুজনের জন্য না, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এটা শুনে ইহান তো শকড হয়ে যায়। সে ইয়নাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়না তার কথা শুনতে চায় না। ইয়না ইহানকে ছেড়ে কিছুদিন দূরে থাকতে চায়, তাই ইয়না বাসা ছেড়ে মন যেদিকে চায় চলে যাচ্ছিল। ইহান তাকে ফেরাতে চায় কিন্তু পারে না। আমরা ইয়নাকে দেখি সে তার পূর্বের একটি বাসায় উঠেছে। যেহেতু ইয়না মন খারাপ করে চলে এসেছে, তাই সে সাথে করে কোনো আসবাবপত্র নিয়ে আসেনি এই বাসায়। এদিকে ইহানও ইয়নাকে খুব মিস করছে, সে ইয়নাকে ফোনে পাচ্ছে না। শুটিং সেটে এসে সে লুমিনকে দেখে কল্পনা করে যে ইয়নার সাথে ঝগড়ার জন্য লুমিন ইহানকে মারছে। পরক্ষণেই ইহান চিৎকার করে উঠলে লুমিন বলে ইহান ভাই কি হয়েছে আপনার, এমন ভয় পেয়ে উঠলেন যে? তখন ইহান ইয়নার সাথে তার কথা কাটাকাটির বিষয়টি বলে। এতে লুমিন রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে লুমিন বা যিশু কেউই জানে না যে ইয়না কোথায় গেছে। ইহান লিজির কাছে ফোন করে। লিজি বলে হ্যাঁ ইয়না তো প্রতিদিনই সেলুনে আসে। ইহান বলে তুমি ওর মধ্যে কোনো পরিবর্তন দেখতেছো কি? তখন লিজি বলে না তো, ও তো স্বাভাবিক রিয়েক্ট করছে আগের মতোই। তখন লিজি জিজ্ঞেস করে কেন, তোমাদের মাঝে আবার কি কিছু হয়েছে? তখন ইহান বলে না তেমন কিছু হয়নি, তুমি শুধু কোনো ব্যতিক্রম দেখলে আমাকে জানাবে। পরের দৃশ্যে ইয়নাকে দেখা যায় সে কিছু শপিং করে তার রুমে আসছে। অন্যদিকে লুমিন আর যিশুকে দেখা যায় তারা দুজনে খুব রোমান্টিক সময় কাটাচ্ছিল। পরে ইয়না যিশুকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। এখানে যিশু চালাকি করে লুমিনকেও সাথে নিয়ে নেয়, আর তারা 3 জনে মিলে খুব সুন্দর সময় কাটায়। ইয়না বলে এই বাসায় আমি এর আগে থাকতাম, এখানে আমি খুব কমফোর্ট ফিল করি। এটা শুনে যিশু ইয়নাকে সবকিছু ভুলে আবার ইহানের বাসায় ফিরে যেতে বলে, কিন্তু ইয়না তার কথা শুনতে চায় না। ইয়না বলে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কতই না কষ্ট করেছিলাম, ইহান সবকিছু নষ্ট করে দিয়েছে। আসলে আমাদের দুজনের মিল কোনোভাবেই সম্ভব নয়। পরের দৃশ্যে লুমিন আর যিশু বাসায় ফিরে যাচ্ছিল। চলতি পথে যিশু বলে ইয়না কিন্তু এখন খুবই ওভার রিয়েক্ট করতেছে। তো এটা শুনে লুমিন বলে ইয়না আপু শুধু ইহানের মতো সাকসেসফুল একজন মানুষ হতে চেয়েছে, এজন্য সে এমনটি করেছে, এতে কোনো ভুল নেই। যত যাই হোক ভাই হিসেবে আমি সবসময় তার পক্ষে আছি। অন্যদিকে ইয়নাকে দেখা যায় যে কিনা ডিভোর্স লেটার লিখতেছিল। এই অবস্থাতে তাকে খুব স্যাড দেখাচ্ছিল। সে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডোরবেলের শব্দ শুনে ইয়নার ঘুম ভাঙে। দরজা খুলতেই বেশ কিছু লোককে দেখা যায় যারা কিছু বক্স নিয়ে আসছে। ইয়না জিজ্ঞেস করলে তারা বলে ইহান স্যার পাঠিয়েছে এগুলো। ইহান ইয়নার বাসায় কিছু আসবাবপত্র পাঠায়। ইয়নার রুমে কোনো ফার্নিচার কিংবা কোনো ভালো বেড ছিল না বিধায় ইহান তার জন্য এগুলো পাঠায়, যাতে ইয়নার কষ্ট না হয় আর ইয়নার রাগ কমে যায় এবং সে ইহানের বাসায় আবার ফিরে আসে। কিন্তু ইয়নার এগুলো কিছুই চায় না ইহানের থেকে। সে লোকদেরকে ওইসব আসবাবপত্র ফিরিয়ে নিয়ে যেতে বলে। এতে করে লোকগুলো ইয়নাকে অনেক করজোরে রিকোয়েস্ট করে। পরে ইয়না তাদের সাথে না পেরে ইহানকে ফোন করে আর ইহানকে এসব আসবাবপত্র পাঠানোর কারণ জিজ্ঞেস করে। ইয়না বলে আমি তোমার থেকে কিছুই চাই না, তুমি এসব ফিরিয়ে নাও। ইহান তার কথা শুনতে নারাজ। ইয়না ইহানের থেকে ডিভোর্স নিতে চায়। তখন ইহান বলে সামান্য কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারোনি বলে তুমি আমাকে ডিভোর্স দেবে? তখন ইয়না বলে আমি ওই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে সকলের সম্মুখে প্রুভ করতে চেয়েছিলাম, তুমি তাও হতে দাওনি। ডিভোর্স হয়ে গেলে আমরা পরবর্তীতে ফ্রেন্ড হয়ে থাকবো। এ বলে ইয়না ইহানের কাছে ডিভোর্স লেটার পাঠানোর কথা বলে। পরে ইহান দৌড়ে ইয়নার বাসায় চলে যায়। সে ইয়নাকে পায় না। ফার্নিচার নিয়ে আসা লোকগুলো বলে ম্যাডাম এইমাত্র বেরিয়ে গেলেন। পরে ইহান ইয়নার সেলুনেও যায়। লিজিকে ইয়নার ব্যাপারে জিজ্ঞেস করে। লিজি বলে ইয়না তো আজ ছুটি নিয়েছে, আর সে কোথায় আছে তা তো কেউ জানি না। পরে ইহান সব জায়গায় ইয়নাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছিল না। পরে দাবেইয়ের সাথে দেখা হয়। দাবেই ইহানকে বলে ভাই আপনাকে এখন সেটে যেতে হবে, সবাই শুটিং এর জন্য অপেক্ষা করছে। পরে ইহান না চাইলেও তাকে সেটে যেতে হয়। সেটে এসে ইহানকে খুব আপসেট দেখাচ্ছিল। পরে দাবেই একটি পার্সেল দেয় এবং বলে এটা ইয়না পাঠিয়েছে। ইহান বলে আমি পরে দেখে নেব এটা কিসের পার্সেল। একটু পর ইহানকে আরো মনমরা হতে দেখা যায়। সেটের বাইরে একটি দেয়ালের সাথে হেলান দিয়ে ইহান এক মনে কেঁদেই যাচ্ছে। ক্যারিন তাকে দেখে কাছে যেতে চাইলে লিন তাকে থামায় আর বলে ওকে একা থাকতে দাও, ওর মনটা হালকা হতে দাও। পরে আর ক্যারিন ইহানের কাছে যায় না।
পরের দৃশ্যে ইহান বাসায় চলে আসে। বাসায় আসার পর সে যখন সেই পার্সেল খোলে তখন দেখে ওটা ডিভোর্স লেটার যা ইয়োনা পাঠিয়েছে। ইহান তো এটা দেখে আরো ভেঙে পড়ে এবং রাগে দুঃখে লেটারটি ছিঁড়ে ফেলে। পরের দৃশ্যে একটি নাইট পার্টি দেখানো হয়। ইহান সেখানে যায়। ইহান প্রচুর ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে ইহান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার শরীর খারাপ করে। তখন সামনে একটি মেয়েকে ইয়োনা ভেবে ইহান তাকে জড়িয়ে ধরে আর ইহান ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইহানের ঘুম ভাঙতেই ইহান চমকে ওঠে। ইহান একটি হোটেল রুমে খালি গায়ে শুয়েছিল। পরে সেখানে লিনজিনকে দেখা যায়, অর্থাৎ গত রাতের মেয়েটি আর কেউ নয়, সেটা লিনজিনই ছিল। লিনজিন ইহানকে রাতের কিছু অন্তরঙ্গ ফটো দেখিয়ে ইহানকে ব্ল্যাকমেইল করতে থাকে। এটা দেখে ইহান সেই ফোনটি ভেঙে ফেলে, কিন্তু লিনজিন বলে ওটা নষ্ট করে লাভ নেই, আমার কাছে অলরেডি আরো অনেক কপি আছে, আমি তোমার জীবন ধ্বংস করে দেব ইহান। এটা বলে লিনজিন সেখান থেকে চলে যায়। পরে ইহান ক্যারিনকে ফোন করে গত রাতের সব ঘটনা খুলে বলে, যা শুনে ক্যারিন খুবই অবাক হয় এবং ক্যারিন দ্রুত ইহানের বাসায় চলে আসে। ক্যারিন রেগে গিয়ে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তখন ইহান কি বলবে তা বুঝতে পারতেছিল না। কিছুক্ষণ পর ইহান সেই ডিভোর্স লেটারের টুকরোগুলো কুড়োতে থাকে। এটা দেখে ক্যারিনও তার সাথে কাগজের টুকরো কুড়োতে থাকে এবং এক টুকরো খুলে ক্যারিন বুঝতে পারে এটা ইহান আর ইয়োনার ডিভোর্স লেটার, অর্থাৎ তারা ডিভোর্স নিতে যাচ্ছে। তখন ক্যারিন ইহানকে ডিভোর্সের ব্যাপারে জিজ্ঞেস করে। ইহান তখন ইয়োনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলে। কথা বলার সময় ক্যারিনের ফোনে দাবেইয়ের কল আসে। দাবেই জানায় ইহান আর লিনজিনের অন্তরঙ্গ ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আর এইসব লিনজিন আর রিপোর্টার গাওলাং দুজনে মিলেই করেছে। এটা শুনে ক্যারিন বলে, যেভাবেই হোক গাওলাং সম্পর্কে খোঁজ নাও। পরে ক্যারিনের ফোনে অনেক লোক ফোন করতে থাকে, বিশেষ করে বিভিন্ন ফিল্ম ডিরেক্টর এবং প্রডিউসার যাদের সাথে ইহানের ফিল্মের কন্ট্রাক্ট হয়েছিল। তারা সবাই এইসব ফটোর ব্যাপারে জানতে ক্যারিনকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ক্যারিন সবাইকে বলে এসব রিয়েল ফটো না, ওগুলো ফটোশপ দিয়ে বানানো। এদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় এখন ইহান আর লিনজিনের নিউজ ভাইরাল, সবখানে চলছে আলোচনা সমালোচনা। এত কিছু ঘটে গেলেও ঘটনার কিছুই এখন পর্যন্ত জানে না ইয়োনা। সে একটি বাস স্টপে দাঁড়িয়েছিল, আশপাশের সবাই তাকে ঘুরে ঘুরে দেখতেছিল। পাশে থাকা একটি মেয়ে তাকে বলে, আসলে সব ছেলেই এমন প্লেবয় হয়ে থাকে, আজকালকার ছেলেদের কোনো বিশ্বাসই নেই। এত কিছু শুনেও ইয়োনা কিছু বুঝতে পারতেছিল না। পরে ক্যারিন তাকে ফোন করে সবকিছু বলে। ক্যারিনের সাথে কথা বলার পর ইয়োনা সেই নিউজ দেখে এবং তখনই ইয়োনা দৌড়ে ইহানের বাসায় চলে যায়। সেখানে সবাইকে দেখা গেলেও ইহান ছিল না বাসায়। সবাই ইয়োনাকে বলে ইহানকে ফোন করতে। ইহানের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে শেষে ইয়োনা ফোন করে ইহানকে, কিন্তু ইহানকে ফোনেও পাওয়া যাচ্ছে না। একটু পর দাবে একটি ভিডিও দেখায় যেটা লিনজিন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে। ভিডিওতে লিনজিন বলেছে যে ইহান ইয়োনাকে নয় বরং আমাকে পছন্দ করে, কিন্তু ভুলবশত ইয়োনার সাথে ইহানের বিয়ে হয়ে যায়। আসলে তখন ইহানের সাথে ক্যারিনের অ্যাফেয়ার ছিল, যার কারণে ক্যারিনেরও ডিভোর্স হয়ে যায়। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। পরে লুমিনো একটি ভিডিও দেখায় যেখানে ক্যারিনের এক্স হাজব্যান্ড ক্যারিনের সাথে ইহানের অ্যাফেয়ার্সের কথা বলে, যার কারণে সে নাকি ক্যারিনকে ডিভোর্স দিয়েছিল। তো এইসব ভিডিও দেখে সবাই আপসেট হয়ে পড়ে। ক্যারিনকেও খুব আপসেট দেখা যায়। শেষে ক্যারিন এসব সহ্য করতে না পেরে রুম থেকে বাইরে চলে যায়। পাশের ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ক্যারিন। লিনতিয়ানো ক্যারিনের পিছু নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, আপনার কি মন খারাপ? তখন ক্যারিন বলে, যাদের সাথে আমাদের ফিল্ম বা স্পন্সরের কন্ট্রাক্ট হয়েছিল তারা সকলেই কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। যাদের সাথে কাজ চলতেছিল তাদের একজন মামলা করে দিয়েছে আমাদের নামে। কিছুক্ষণ পর ক্যারিনের ফোনে একজন বারবার ফোন করছিল। ক্যারিন ফোন রিসিভ করছিল না বলে লিন তার থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করে, আর ওপার থেকে উচ্চ স্বরে গালিগালাজের শব্দ আসলে লিন চমকে যায়। আর ক্যারিন তখন বলে, এজন্যই আমি ফোন ধরতেছিলাম না, শুধু গালিই না, আমাদের নামে কেস করা হয়েছে, সাথে তো জরিমানা থাকছেই। পরে লিন বলে, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। লিন ক্যারিনকে হাক করে এবং তারা আবার রুমে চলে আসে। এদিকে সবাই ইহানের সাথে যোগাযোগ করতে পারছে না বিধায় টেনশনে আছে। ক্যারিন বলে, আমাদের উপর কেস করা হয়েছে আর আর্থিক জরিমানা করা হয়েছে। তখন ইয়োনা জিজ্ঞেস করে, তা কত টাকা জরিমানা করেছে? ক্যারিন বলে, এটা অনেক মোটা অঙ্কের টাকা, কিভাবে কি করব বুঝতে পারছি না। একথা শুনে ইয়োনাও দুশ্চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে ইয়োনা, ক্যারিন আর লিন রুমের বাইরে চলে আসে। এদিকে ক্যারিন ইয়োনাকে রিকোয়েস্ট করে ডিভোর্স না নেওয়ার জন্য। এভাবে লিনজিনকেও ফ্রড প্রমাণ করা যাবে আর তাদের উপর আনিত মামলা থেকেও রেহাই পাওয়া যাবে। পরে ইয়োনা ক্যারিনের কথা শুনে বলে, আপনি চিন্তা করবেন না, আমরা এর আগেই ডিভোর্সের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি যদি ইহানকে ডিভোর্সও দেই তবে তা হবে গোপনে। আমি ইহানকে প্রমিস করেছি ওর পাবলিক ইমেজ নষ্ট করব না। পরে ইয়োনার কথা শুনে ক্যারিন বলে, তুমি আমাকে নিশ্চিন্ত করলে ইয়োনা, এখন মনে হচ্ছে সত্যিই তুমি ইহানকে খুব ভালোবাসো, ওর কেয়ার করো। এদিকে ইহানকে দেখা যায় সে একা একা লেকের ধারে বসে আছে, তার মুড অফ দেখাচ্ছিল। একটু পর সেখানে ইহানের লয়ার আসে
আসলে ইহান তাকে ডেকেছে ইহানের উপর আনিত মামলা বা আর্থিক জরিমানার বিষয়ে আলোচনা করার জন্য। তো সবকিছু শুনে লয়ার ইহানকে আশ্বাস দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর্থিক জরিমানা কমিয়ে আনার জন্য। পরে ইহান বলে, আচ্ছা, এই ঘটনায় আমার স্ত্রী ইয়নার উপরে কি কোনো প্রভাব পড়বে? পরে লয়ার বলে, আসলে আইন অনুযায়ী বিয়েটা যতদিন বৈধ থাকে ততদিন স্বামী স্ত্রীর কোনো একজন ঋণ করলে তার দায়ভার দুজনকেই নিতে হবে। তখন ইহান বলে, আর যদি ডিভোর্স দেই? লয়ার বলে, ডিভোর্স নিতে চাইলে দ্রুত নিয়ে নাও। তখন ইহান হাফ ছেড়ে ভাবতে থাকে। পরের দৃশ্যে ইয়োনা ইহানের বাসায় আসে। সে তার আর্ট করা পেইন্টিং সাথে নিয়ে এসেছে। রুমের ভেতর এসে ড্রয়ার খুলে ইয়োনা ইহানের বিভিন্ন কন্ট্রাক্ট ফাইলগুলো দেখতে থাকে, যেগুলো ইহান তাকে দেখিয়ে টাকা হিসেব করতে বলেছিল। ইয়োনা কথাগুলো মনে করছিল এবং ফাইলগুলো দেখতেছিল। কিছুক্ষণ পর ডোর লক খোলার শব্দ শুনে ইয়োনা বুঝতে পারে ইহান চলে এসেছে। সে ইহানের উপস্থিতি টের পেয়ে ইহানের কাছে যায়, আর ইহান তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? চলে যাও। তখন ইয়োনা বলে, আমি কেন চলে যাব ইহান? এটা তুমি কি বলছো? তখন ইহান বলে, কেন? তুমি না ডিভোর্স নিতে চেয়েছিলে? আমি ডিভোর্স পেপার সাইন করেছি, তোমার কাছে পাঠিয়ে দেবো। তখন ইয়োনা বলে, কে বলেছে আমি ডিভোর্স চাই? স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়াটা কি স্বাভাবিক না? কি ভাবছো? ডিভোর্সের কথা সিরিয়াসলি বলেছিলাম। তো এটা শুনে ইহান বলে, তুমি কি মনে করেছো তুমি চাইলে ডিভোর্স দেবে, না চাইলে দেবে না? তো এভাবে ইয়োনা আর ইহানের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। আসলে ইহান এখানে ইয়োনাকে আর্থিক জরিমানা থেকে বাঁচাতে ইয়োনাকে কষ্ট দিয়ে কথা বলতেছে, আর ইয়োনা ডিভোর্সের কথা ভুলে গিয়ে ইহানের পাশে দাঁড়াতে এবং তার পাবলিক ইমেজ ঠিক করে পুরো ব্যাপারটাকে গোছানোর চেষ্টা করছে। কিন্তু ইহান প্রতিটি কথায় ইয়োনাকে কষ্ট দিচ্ছে। ইয়োনা যখন বলে, ইহান তুমি আমাকে ভালোবাসো বলেছিলে, সে কথা কি মিথ্যে? তখন ইহান বলে, পুরোপুরি মিথ্যে নয়, আর তুমি হয়তো আমার পাশে অনেক মেয়ের ছবি দেখেছো, তোমার থেকে তাদের ফিগার অনেক বেশি সুন্দর, তাহলে তোমাকে দিয়ে কি করবো? আমি একসময় তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। ইয়োনা বুঝতে পারছে ইহান তার সাথে অভিনয় করছে, তাকে মিথ্যে বলে যাচ্ছে। এজন্য ইয়োনা ইহানের সাথে মিল হওয়ার চেষ্টা করছে। ইহানকে শান্ত করার চেষ্টা করেও পারে না ইয়োনা। শেষে ইহান রেগে গিয়ে ইয়োনাকে রুম থেকে বের করে দেয়। ইয়োনা বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে। ইয়োনা ভেতরে আসতে পারছিল না, কারণ রুমের লকের পাসওয়ার্ড ইহান ইতিমধ্যেই চেঞ্জ করে দিয়েছিল। এদিকে ইহানেরও মন খারাপ হয়ে যায় ইয়োনার সাথে এমনটি করার জন্য। সে রুমে থাকা ইয়োনার সেই পেইন্টিংটি দেখে এবং তার পাশে বসে থাকে। একটু পর ক্যারিন ফোন করে। ফোন রিসিভ করতেই ক্যারিন বলে, অবশেষে ফোন রিসিভ করেছো। তুমি জানো আমি পুলিশকে প্রায় ফোন করেই ফেলেছিলাম, ভেবেছি তুমি নিখোঁজ হয়ে গেলে নাকি আবার। ইহান বলে, তুমি কি সবকিছু সামলাতে পারবে? ক্যারিন বলে, জানি না, তবে এবার আমাদের চরম মূল্য দিতে হবে। তখন ইহান বলে, সব মিলিয়ে কত টাকা দিতে হবে? ক্যারিন বলে, এখনো হিসাব করছি, তুমি মেন্টালি প্রিপেয়ার হও, হয়তো এবার আমাদের সবকিছু বিক্রি করতে হবে। আমি অলরেডি ওনাকে তোমার সব সম্পত্তি বুঝে নিতে বলেছি, আগামীকাল সবকিছু বিক্রির জন্য রেজিস্টার করব। তখন ইহান ফাইলগুলো নিতে হ্যারিকে বাড়াতে বলে। ক্যারিন বলে, তাহলে তুমি আর ইয়োনা? কিছু বলার আগেই ইহান বলে ওঠে, ডিভোর্স নিচ্ছি যত দ্রুত সম্ভব, আর প্রশ্ন করো না। তখন ক্যারিন কিছু বলতে যেও পারে না। সে ইহানকে এসব নিয়ে আর ভাবতে মানা করে এবং রাতের ঘুমটা ভালো করে ঘুমোতে বলে। ক্যারিন বলে, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। ইহানের কিন্তু খুবই মন খারাপ, সাথে সে খুব ক্লান্ত। ক্লান্তির এক পর্যায়ে ইহান ঘুমিয়ে পড়ে। পরের দৃশ্যে ক্যারিন ইহানের দেয়া সমস্ত সম্পত্তির ফাইল নিয়ে গাড়িতে ওঠে। সে ফাইল খুলতেই সবকিছুর সাথে ইয়োনার পুরোনো বাড়ির মালিকানা সনদপত্র আর তার মায়ের রেখে যাওয়া ব্যাংক কার্ড দেখে সে ইহানকে ফোন করে আর বলে, ইয়োনা মনে হয় এসব নিজেই রেখে দিয়েছে, আমি তোমার হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না, তাই তুমি ওকে জিজ্ঞেস করলে ভালো হবে। পরের দৃশ্যে ইয়োনা তার পূর্বের বাসায় ফিরে আসে। তাকে খুব মন মরা দেখাচ্ছে। রুমে ঢুকেই সোফাতে শুয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, কি আরাম লাগছে, কিন্তু আমার পুরনো সোফাটাও যথেষ্ট ভালো ছিল। ইহান সত্যিই খুব অপচয়কারী। একটু পর ইহানের কল আসলে উত্তেজনা ইয়োনা কল রিসিভ করে। ইহান বলে, একটু বারান্দায় আসো। পরে ইয়োনা বারান্দায় এসে দেখে দূরের রাস্তায় ইহান দাঁড়িয়ে আছে। ইহান বলে, তোমাকে একটা কথা বলতে চাই, দয়া করে একটু নড়বে না। আমার হাতের এই খামটি তোমার, বাড়ির কাগজ আর ব্যাংকের কার্ড, এগুলো তোমার মা তোমাকে দিয়েছে, আমি নিতে পারবো না। অলরেডি আমি ডিভোর্স পেপারে সাইন করেছি, সব এখানে আছে, এটা রেখে যাচ্ছি, 5 মিনিট পর এসে নিয়ে যেও। তখন ইয়োনা নিতে না চাইলেও ইহান খামটি রেখে চলে যায়। যাওয়ার আগে ইহান আর ইয়োনার মাঝে হৃদয় কাতর কিছু কথোপকথন হয়, যেগুলো শুনে চোখে পানি চলে এসেছিল। ইয়োনা বুঝে গেছে যে ইহান যদি এখন তাকে ডিভোর্স না দেয় তাহলে ঋণের বোঝা ইয়োনাকেও বইতে হবে। তবুও ইয়োনা বারবার ইহানকে রিকোয়েস্ট করে। ইহান বলে, তুমি কেন বুঝতে পারছো না, আমি আর তোমাকে চাই না। তখন ইয়োনা বলে, কিন্তু আমি তো তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইহান বলে, আমি ডিভোর্স লেটারে সাইন করেছি, এখন আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আর তুমি না টাকা ভালোবাসো, কথা দিচ্ছি এই ঝামেলা শেষ হয়ে গেলে আমি তোমাকে অনেক টাকা দেব, সেগুলো নিয়ে তুমি আমাকে বিরক্ত করা ছেড়ে দেবে।
তখন ইয়োনা বলে, কে বলে আমি টাকা ভালোবাসি? তোমার ভালোবাসার কাছে টাকা কিছুই না। এত কঠিন কথাগুলো শুনে ইহানের ভেতরটা কেঁদে উঠলেও সে তার উদ্দেশ্যে অটল থেকে ইয়োনার জন্য খামটি রেখে চলে যায়। ইয়োনা দৌড়ে তার গাড়ির পিছু ছুটতে থাকে আর বলতে থাকে, ইহান আমাকে একা রেখে যেও না, আমি ডিভোর্স চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, একবার আমার কথা শুনে যাও। ইহান তার কথা শুনে না। ইহানও খুব কান্না করে। হয়তো এই ড্রামার সবচেয়ে স্যাড পর্ব ছিল এটি। পরের দৃশ্যে ইয়োনা ঘুমিয়ে ঘুমিয়ে ইহানকে দেখে কান্না করছিল। ইহানকে চলে যেতে দেখে ইয়োনা ইহান ইহান বলে চিৎকার করে ঘুম থেকে ওঠে। সামনে চোখ পড়তেই ইয়োনা বুঝতে পারে এটা স্বপ্ন ছিল। তবে এটা স্বপ্ন হলেও ঘটনা সত্যি। ইহান সেই খামটি রেখে গেছে। কিছুক্ষণ পর ডোর নক করার শব্দ শুনে ইয়োনা কিছুটা খুশি হয় আর ভাবে হয়তো ইহান এসেছে। সে দরজা খুলতে ইহান বলে ডেকে ওঠে, কিন্তু সামনে দেখা যায় লিজিকে। লিজি কেঁদে কেঁদে চলে এসেছে। ইয়োনা ভাবে হয়তো ইয়োনাকে দেখতে না পেয়ে লিজি কাঁদছে, তাই ইয়োনা লিজিকে বলে, কেঁদো না লিজি, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। ইহান তোমাকে খোঁজ দিতে পাঠিয়েছে, তাই না? তখন লিজি ইয়োনাকে বোকা বানিয়ে দিয়ে বলে, ইয়োনা, শিয়াওরুইকে কোথাও খুঁজে পাচ্ছি না। অর্থাৎ লিজি এখানে তার বয়ফ্রেন্ডের কথা বলছে। তো ইয়োনা বলে, কি হয়েছে, ভেতরে এসো। আসলে শিয়াওরুইয়ের সাথে লিজি 2 দিন ধরে যোগাযোগ করতে পারছে না। SMS কিংবা কলে পাওয়া যাচ্ছে না তাকে। তাই লিজি তার খোঁজ করতে শিয়াওরুইয়ের বাড়িতে গিয়েছিল। তবে সে জানতে পারে ওটা তার নিজের বাড়ি না, ওটা একটা হোস্টেল। অর্থাৎ লিজি একটা ফ্রডের পাল্লায় পড়েছিল। লিজি বলে, আমি জানি ইয়োনা তোমরা প্রবলেমে আছো, কিন্তু এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না, তাই তোমার কাছে আসলাম। ইয়োনা বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না। তো সব ঘটনা লিজির মুখে শুনে ইয়োনা বলে, যেহেতু তোমার থেকে ও টাকা নেয়নি কিংবা তোমার সাথে শারীরিকভাবেও তেমন কোনো সম্পর্ক করেনি, আর ও যেহেতু বিয়ের পর শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, আমার মনে হয় না ও ফ্রড হতে পারে। তাহলে আমরা পুলিশের কাছে যেতে পারি, ওর আবার কিছু হলে কিনা দেখতে হবে। পরের দৃশ্যে ইহানকে দেখা যায়। তার উপস্থিতিতে সমস্ত টিভি চ্যানেলের সাংবাদিক এবং বিভিন্ন রিপোর্টাররা ঘিরে ধরে। সবাই ওই বিষয়টি নিয়েই প্রশ্ন করছে। একটু পর সেখানে লিন আসে। সাংবাদিকরা লিনকেও প্রশ্ন করতে থাকে। লিন রিপোর্টারদের উদ্দেশ্যে বলে, আমি ইহানকে বিশ্বাস করি, তার কাজে আমি সন্তুষ্ট, তার প্রাইভেট বিষয় নিয়ে আমাদের নাক না গলালেও চলবে। তো এসব কথা বলে লিন পাশ কাটিয়ে চলে যায়। পরের দৃশ্যে ইয়োনা আর লিজির বয়ফ্রেন্ডকে নিয়ে আলোচনা করছে। লিজি অবশেষে বুঝতে পারছে যে শিয়াওরুই নামের কেউ নেই, ওটা ফেক নেম ছিল। ছেলেটির আইডি কার্ড, পরিচয় সব ভুয়া ছিল। তো এইসব আলোচনার ভিড়ে ইয়োনার ব্যাপারে কথা বলতে গিয়ে লিজি বলে, ইয়োনা, তুমি ওইসব ছবি বিশ্বাস করো না, ওগুলো আসল ফটো না, লিনজিন মিথ্যে ঘটনা সাজিয়েছে। কিন্তু ইয়োনা বলে, আসলে মনে হচ্ছে শুরুটা আমি করেছি। জানি না ইহান কার থেকে 3 বছরের কোর্সের কথা জেনেছে। ও যদি ইনভিটেশন কার্ডটা না ছিঁড়ত, তাহলে আমি ডিভোর্স অবধি যেতাম না। পরে কথায় কথায় লিজি শিয়াওরুই এর ব্যাপারে বলতে থাকে, যেগুলো খুবই কাকতালীয় মনে হচ্ছিল। লিজি এটাও বলে, সেদিন ওই নেইল আর্টের ডিজাইনগুলো শিয়াওরুই ভেঙেছিল। তখন এই কথা শুনে ইয়োনা বুঝতে পারে যে শিয়াওরুই মূলত ইয়োনার জন্য এখানে এসেছিল। সে শুধু লিজির সাথে টাইম পাস করে ইয়োনার ব্যাপারে খোঁজ নিত। তো ইয়োনা বলে, লিজি, আমাকে এখন যেতে হবে। তোমার কাছে শিয়াওরুই এর কোনো ফটো থাকলে আমাকে এখনই মেইল করো। এই বলে ইয়োনা দৌড়ে চলে যায়। আমরা ইহান আর ডিরেক্টর লিনকে শুটিং সেটে হেঁটে যেতে দেখতে পাই। ইহান ডিরেক্টর লিনকে বলে, প্রত্যেক দিন কি এভাবে চলবে? তখন লিন বলে, না, তুমি চিন্তা করো না, সব খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তখন ইহান বলে, প্রডিউসার কি আমার পিছু এত সহজে ছাড়বে? তখন লিন বলে, তুমি এ বিষয় নিয়ে চিন্তাই করো না, আমি প্রডিউসারের সাথে কথা বলেছি। আমি বলেছি ফিল্মের শুটিং এখনো শেষ হয়নি, এখনো অর্ধেক বাকি আছে। এই অবস্থায় তোমাকে যদি রিপ্লেস করে দেওয়া হয়, তাহলে দর্শক ফিল্ম দেখতে চাইবে না। তাই প্রডিউসার মনে হয় আমার কথা মানবে। এটা শুনে ইহান লিনকে বলে, তুমি তো জানোই এই অবস্থায় শুটিং কন্টিনিউ করে কোনো লাভ হবে না। তখন লিন বলে, তুমি চিন্তা করো না, প্রডিউসার শুটিং চালিয়ে যেতে বলেছে, আর আজ তোমার লাস্ট সিনের শুটিং হবে। এরপর এই ড্রামাটি শেষ হয়ে যাবে। পরে ইহান তার ড্রামার লাস্ট শুটিং শুরু করে। পরের দৃশ্যে ইয়োনা আসে ক্যারিনের বাসায়। ইয়োনাকে দেখে ক্যারিন বলে, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। তোমার বার্থডে এর দিন কি ঘটেছিল তোমার মনে আছে? তোমাকে যে কিডন্যাপ করেছিল আমরা তার খোঁজ পেয়েছি। তোমার হয়তো মনে আছে, আমরা তখন পুলিশকে ইনফর্ম করেছিলাম লোকটি সম্পর্কে খোঁজ নিতে। পরে পুলিশ আমাকে জানায় লোকটি সম্পর্কে। তো এটা শুনে ইয়োনা জিজ্ঞেস করে, কে সেই লোক? তখন ক্যারিন বলে, সেটা গাওলাং ছিল। তো ইয়োনা বলে, আমি তার কি ক্ষতি করেছি? আমি তো তাকে চিনিও না। ক্যারিন বলে, যতদূর মনে পড়ে তখন তোমার আর ইহানের বিয়ে হয়নি। সে ভেবেছিল তোমাদের রিলেশন ফেক, কিন্তু সে জানতো না যে
তোমরা একে অপরকে খুব ভালোবাসো। তাই সে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের করতে পারেনি। আসলে সে ইহানের ক্ষতি করতে চেয়েছিল। ইয়োনা বলে সে কেন ইহানের পিছু লেগেছে। একথা শুনে ক্যারিন কিছুটা অন্যমনা হয়ে যায়। পরে ইয়োনা ডাকলে ক্যারিন বলে জানি না, তবে মনে হয় এখানে অন্য কোনো কারণ আছে যা সে প্রকাশ করতে চায় না। তবে যেহেতু সে তোমাকে অপহরণ করেছিল, তাই আইন অনুযায়ী তুমি তার বিরুদ্ধে একটি মামলা করতেই পারো। তখন ইয়োনা বলে হ্যাঁ, অবশ্যই করব। এরকম জঘন্য লোকদের শাস্তি হওয়া উচিত। পরে ইয়োনা লিজির বয়ফ্রেন্ডের ব্যাপারেও আলোচনা করে। শেষে এটা ফাইনাল হয় যে লিজির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে, তাহলে জানা যাবে আসল রহস্যটা। কেননা লিজির বয়ফ্রেন্ড গাও লাংয়ের কথা মতো বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। পরের দৃশ্যে ইহানের লাস্ট শুটিং এর দৃশ্য দেখা যায়। এটা সবচেয়ে করুণ দৃশ্য ছিল। সবাই যেন এক মুহূর্তের জন্য ড্রামার এই সিনটাতে ডুবেছিল। ডিরেক্টর লিন তো কাট বলতেই ভুলে যাচ্ছিলেন। পরে সকলের করতালির মাধ্যমে ড্রামাটির শুট শেষ হয়। পরের দৃশ্যে ইহান তার গাড়িতে করে বাসার দিকে যাচ্ছিল। ইহান দোবেইয়ের সাথে কথা বলতেছিল। ইহানের মন খারাপ, কারণ তার এই করুণ মুহূর্তে এজেন্সি তাকে কোনো হেল্প করছে না। ইহান জানে না কাল তার জীবনে কি ঘটতে চলেছে। ইহান মূলত দোবেইয়ের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল। দোবেই বলে ইহান ভাই, আপনি যদি এজেন্সিতে না থাকেন তাহলে আমিও আর থাকছি না এখানে। আমরা ছেড়ে গেলে এজেন্সির কোনো যায় আসে না, কিন্তু ক্যারিনকে তারা ছাড়বে না, কারণ ক্যারিন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা শুনে ইহানের খুব গিল্টি ফিল হতে থাকে। পরের দৃশ্যে ইহান তার বাসায় আসে। দোবেই ইহানকে বলে আগামীকাল এই বাসাটাও আপনাকে ছেড়ে যেতে হবে, কেননা এটা সেল করা হচ্ছে। পরে হয়তো আপনাকে থাকার জন্য হোটেলে যেতে হবে। ইহান দোবেইকে বলে আমি সব প্যাকিং করে রাখছি, কাল চলে যাব। পরে ইহান রুমের ভেতরে এসে ইয়োনার একটি ড্রেস দেখে। তার পুরনো স্মৃতি মনে পড়াতে ইমোশনাল হয়ে যায় এবং বাথরুমে গেলে সেখানেও আরো স্মৃতি মনে পড়ে। তাই ইহান খুব কান্না করে। পরে ইহান দোবেইকে ফোন করে। সে রাতেই হোটেলে চলে যেতে চায়, কেননা তার এখানে দম বন্ধ হয়ে আসতেছিল। চারপাশে শুধু ইয়োনার স্মৃতি দেখতে পাচ্ছে ইহান। পরের দৃশ্যে ইয়োনা আর ক্যারিনকে দেখা যায়। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা একটি নাইট ক্লাবে যাবে, কেননা ইয়োনার ধারণা শিয়াও রুই বার কিংবা পার্টি পছন্দ করে, তাই সে বারে থাকতে পারে। তো ক্যারিন আর ইয়োনা কাছের একটি বারে যায়। তারা দুজনে দুদিক থেকে শিয়াও রুইকে খুঁজতে থাকে। পরে আমরা সেখানে লিন তিয়ানোকে দেখতে পাই। সে খুব ডান্স করতেছিল। পরে ক্যারিনকে দেখতে পেয়ে লিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন ক্যারিন বলে একজনকে খুঁজছি। একটু পর ইয়োনা শিয়াও রুইকে খুঁজে পায়, কিন্তু শিয়াও রুই দৌড় দেওয়াতে ক্যারিন আর ইয়োনা তার পিছু নেয়। পরে দৌড়াতে গিয়ে ক্যারিন পায়ে ব্যথা পায়, তাই সে আর দৌড়াতে পারে না। যেহেতু লিন ক্যারিনের সাথেই দৌড়াচ্ছিল, তাই লিন ক্যারিনের পায়ের এই অবস্থা দেখে তাকে হেল্প করছিল। ক্যারিন পরে লিনকে বারে কেন এসেছে তা জিজ্ঞেস করে। লিন বলে ফিল্মের শুটিং শেষ, তাই একটু চিল করতে এসেছিলাম। এদিকে ইয়োনা দৌড়াতে দৌড়াতে শিয়াও রুইকে ধরে ফেলে। তারা দুজনেই আর দৌড়াতে পারছিল না। ইয়োনা শিয়াও রুইকে সবকিছু সত্যি সত্যি বলতে বলে, কিন্তু শিয়াও রুই বলতে চায় না। তাই ইয়োনা শিয়াও রুইকে কিক মারে। পরে শিয়াও রুই উল্টো ইয়োনার গায়ে হাত তুলতে গেলে ইহান এসে তার হাত ধরে ফেলে। পরে শিয়াও রুই সবকিছু সত্যি সত্যি বলে দেয়। শিয়াও রুই গাওলাংয়ের হয়ে কাজ করতো তা বলে দেয়। সে জানায় আমি টাকার বিনিময়ে এসব করেছি। তখন ছেলেটি ইয়োনার নেইল ডিজাইন খারাপ করার বিষয়েও বলে। পরে ইয়োনা গাওলাংয়ের ফটো দেখায় আর বলে এই লোকটি কি সেই লোক। তখন শিয়াও রুই বলে হ্যাঁ, এই লোকই আমাকে টাকা দিত। এদিকে ক্যারিন ফোন করে ইয়োনার কাছে। পরে ইয়োনা বলে আমি ইহানের সাথে আছি। তাই ক্যারিন নিশ্চিন্ত হয়ে ফোন রেখে দেয়। পরের দৃশ্যে ইয়োনা সেই রেকর্ডটি ইহানকে শোনায়, যা এতক্ষণ শিয়াও রুই জবানবন্দি দিয়েছে। অর্থাৎ ইয়োনা এটা প্রমাণ হিসেবে সংগ্রহ করেছে খুব চালাকির সাথে। এটা দেখে ইহান খুশি হয়, কিন্তু ইহানের মন খারাপ, কারণ তাদের দুজনের তো ডিভোর্স হয়ে গেছে। ইহান বলে আমি এখন কি সিদ্ধান্ত নেব তা কালকেই দেখা যাবে। এই বলে ইহান ইয়োনার কপালে একটি কিস করে এবং ইয়োনাকে রেখে ইহান সেখান থেকে চলে যায়। পরের দিন ইহান সোশ্যাল মিডিয়ায় লাইভে আসে। ইহান সবকিছু ডিটেলসে বলতে থাকে, তার সাথে কি কি ঘটেছে, নিনজিন কেমনে তাকে ফাঁসিয়েছে, তার বাসায় গোপনে ঢুকে ফাইল চুরি করেছে, সবকিছু বলে। নিনজিন ও গাওলাংয়ের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ারও প্রতিজ্ঞা করে ইহান। এদিকে নিনজিন সেই লাইভ দেখে রেগে যেন জ্বলে যাচ্ছিল। এটি একটি দীর্ঘ সময়ের লাইভ ছিল। ক্যারিন আর লিন কিংবা ইয়োনার সেলুনের সবাই লাইভটি দেখতেছিল। পরে লিজি ইয়োনাকে ফোন করে লাইভ দেখতে বলে। ইয়োনা ফোনে লাইভ অন করে দেখতে থাকে। ইহান ইয়োনাকে নিয়ে বেশ হৃদয়স্পর্শী কিছু কথা বলে। সব শেষে বলে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার ব্যাপারটি। ইহান নিজেরই ভুল স্বীকার করে। ডিভোর্সের কারণ হিসেবে তাদের মধ্যে পারফেক্ট ম্যাচ হচ্ছিল না, এইসব বিষয় বলে। তো সবাই কান্না করে এই লাইভটি দেখে, কেননা শেষে ইহান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেয়। লাইভ শেষ হওয়ার সাথে সাথে ইয়োনা বিচলিত হয়ে পড়ে, কেননা ইহান দূরে কোথাও চলে যাওয়ার কথা বলেছে। ইয়োনা ইহানকে ফোন করে, কিন্তু ইহান ফোন তোলে না। তাই ইয়োনা দৌড়ে বেরিয়ে পড়ে ইহানকে খুঁজতে। ইয়োনা সব জায়গায় ইহানকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। শেষে ক্যারিন আর লিনের সাথে দেখা হয়। ইয়োনা বারবার বলছে আমি ইহানকে চাই, আমি ইহানকে অনেক ভালোবাসি। ও আমাকে না বলে কেন চলে যায়? তোমরা কি জানো ইহান কোথায় আছে? আমাকে বলো না প্লিজ। তো ক্যারিন আর লিন ইহানের খবর জানে না, কিন্তু আমরা দেখতে পাই ইহান আড়ালে থেকে ইয়োনার কথা শুনছে আর কান্না করছে।
এদিকে ইয়োনা বলছে, আমি বেশি বেশি কাজ করব, আমি অনেক টাকা উপার্জন করব, সেই টাকা দিয়ে কেস লড়ব, ইহানকে নির্দোষ প্রমাণ করব, গাওলাং আর নিনজিনকে শাস্তি দেওয়ার জন্য যা যা করা দরকার করব। তো সব কথাই ইয়ান শুনছে, কিন্তু সে ইয়োনাকে দেখা দিচ্ছে না। ক্যারিন বলে, আসলে ইহানের সময়টা খারাপ যাচ্ছে, আর ও হয়তো ভয় পাচ্ছে যেন ও তোমার কাছে বোঝা না হয়ে যায়। এটা শুনে ইয়োনা বলে, ও চায় না, কিন্তু আমি তো চাই। দুজনে একসাথে চেষ্টা করলে সব সম্ভব। ও ভাবে আমার কোনো ক্ষমতা নেই, তাই না? ক্যারিন বলে, তুমি ভুল ভাবছো, বিষয়টা এমন না। ইয়োনা বলে, ও নিজেকে মহান ভাবে, তাই না? ওই বলে ও আমাকে পছন্দ করে, আবার ওই বলে ও আমাকে পছন্দ করে না। এইসব কথা শুনে ইহান মুখ চেপে চেপে কান্না করতে থাকে। 2 বছর কেটে যায়। দৃশ্যে ইয়োনার সেলুনে টিভিতে নিউজ দেখানো হয়, যেখানে ইহানের কেস জিতার ঘোষণা দেয়া হয়। বিচারে গাওলাংকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়, আর নিনজিনকেও উপযুক্ত শাস্তি দেয়া হয়। নিউজে জানা যায়, আদালতের রায় শোনার জন্য ইহান কোর্টে যায়নি, তার অবস্থান কারো জানা নেই। পরের দৃশ্যে ইয়োনাকে দেখা যায়। ইয়োনা ইহানের মামলা বিজয়ের নিউজ দেখে, আর ফোনের ক্যামেরা ওপেন করে একটি ব্লগ ভিডিও বানাতে থাকে। এটা ছিল 297 নম্বর ব্লগ, অর্থাৎ ইহানের অপেক্ষায় 296টি ব্লগ করে আজ 297 নম্বর ব্লগ করছে ইয়োনা। ব্লগে ইয়োনার সেই একই কথা, হ্যালো এভরিওয়ান, এটা মিস্টার এবং মিসেস ইহানের ব্লগ, এপিসোড 297। আজ মিস্টার ইহান কি মিসেস ইহানের কাছে ফিরে এসেছে? উত্তরটি হলো না। তো ব্লগ করার সময় ইয়োনা পিছনে ক্যারিনকে দেখতে পায়, আর ক্যারিন তাকে তার বাসায় নিয়ে যায়। আমরা ক্যারিনের মুখ থেকে জানতে পারি ইয়োনার গত 2 বছরের পরিশ্রম আর সফলতার কথা। ইয়োনা এখন অনেকটাই সফল। সে নিজের নামে একটি আর্টের বিজনেস করেছে, তাছাড়া তার খ্যাতি এখন বিশ্বব্যাপী। ক্যারিনের বাসায় তারা দুজনে চেয়ার আপ করে। ক্যারিন লিন সম্পর্কে জানায় সে ক্যারিনকে 2 মাস আগে প্রপোজ করেছে, এখনও তার রিপ্লাই চাচ্ছে, কিন্তু ক্যারিন তাকে ঘোরাচ্ছে, তার থেকে পালাচ্ছে। ক্যারিন লুমিন আর যিশুর ব্যাপারেও বলে, লুমিনের একটি বিশেষ খ্যাতিময় দিনে সকলের সম্মুখে যিশু লুমিনকে প্রপোজ করে বসে, আর লুমিন তার প্রপোজ রিজেক্ট করে দেয়। আসলে লুমিন আগে প্রতিষ্ঠিত হতে চায়, পরে সে যিশুকে বিয়ে করবে। লুমিনের সেই গুরুত্বপূর্ণ দিনে ইয়োনা তার পাশে থাকতে পারেনি বলে ইয়োনার মন খারাপ হচ্ছিল। আলোচনার এক পর্যায়ে ক্যারিন গাওলাং সম্পর্কেও বলে, গাওলাংয়ের আপন বলতে তার একটি বোনই ছিল, কিন্তু এই ভাই বোন দুজনেরই মানসিক রোগ ছিল, অর্থাৎ তারা মনে মনে যেটা কল্পনা করত সেটাই যেন হয় এমনটি চাইত। গাওলাং তার বোনের মুখে হাসি ফুটাতে সবকিছু করতে পারে। গাওলাংয়ের বোন ইহানের খুব বড় ফ্যান ছিল, তাই বোনকে খুশি করতে ইহানের একটি কনসার্টের টিকিট বোনকে উপহার দেয় গাওলাং। উপহারটি পেয়ে খুশি হলেও হঠাৎ শরীরের অবস্থা খারাপ হয়ে যায় বোনটির। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছিল সে। ডাক্তার বলছিল তার ভালো লাগে এমন কিছু করতে যাতে সে একটু বেশি সময় বেঁচে থাকতে পারে। ক্যারিন জানায়, গাওলাংয়ের বোন যেদিন মারা যায় সেদিন সে আমাকে ফোন করে ইহানকে তার বোনের সাথে দেখা করতে বলেছিল, কিন্তু ইহান তখন দেশের বাইরে ছিল, তাই দেখা করানো সম্ভব হয়নি। আর সেদিন থেকে গাওলাং তার বোনের মৃত্যুর জন্য ইহানকে দায়ী ভাবতে শুরু করে। আর তারপর কি কি ঘটেছে ইয়োনা তুমি তো সবই জানো। ছেলেটার জন্য এখন খুব খারাপ লাগছে। আলোচনা চলাকালীন সময়ে প্রসঙ্গ যখন ইহানকে নিয়ে, তখন ক্যারিন বলে, আগামীকাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে দেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবে এবং তাদের মধ্যে সেরা তারকার অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমার বিশ্বাস ইহান এই অ্যাওয়ার্ড পাবে, সেরা তারকার অ্যাওয়ার্ড। ইয়োনা বলে, ইহানকে কি দেখতে পাবো কাল? তখন ক্যারিন বলে, আসলে এই মুহূর্তে ইহান কোথায় আছে আমি তা জানি না, ওর কোনো খোঁজ খবরও নেই। আসলে ও সেদিন এমনভাবে লাইভে বিদায় নিয়েছে, ও মনে হয় না সকালের সামনে আসবে। তো ক্যারিন ইয়োনাকে সেই ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে বলে। পরের দৃশ্যে ফিল্ম ফেস্টিভ্যাল দেখানো হয়। দেশের জনপ্রিয় তারকা সহ পরিচালক এবং দর্শকদের ভিড়ে ইয়োনা, ডিরেক্টর লিন তিয়ানো এবং ক্যারিনকে আমরা সামনের সারিগুলোতেই দেখতে পাই। হোস্ট যখন সেরাদের তালিকা প্রকাশ করছিলেন তখন সেখানে 3 জন হিরোর ছবি দেখানো হয়, যেটা ইহানের ফটো ছিল। তারা যখন সেরাদের মধ্য থেকে যে কোনো একজনের নাম ঘোষণা করতে যাচ্ছিল তখন লিন, ইয়োনা ও ক্যারিন 3 জনেই নার্ভাস ফিল করছিল। তাদের প্রার্থনা ইহানই যেন হয়। হ্যাঁ, এটা সত্যি, তারা ইহানের নামই ঘোষণা করে, কিন্তু অ্যাওয়ার্ড নিতে যখন ইহানকে ডাকা হয় সেখানে ইহানের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ এত বড় একটা অ্যাওয়ার্ড ফাংশনে ইহান নেই। মূলত এই অ্যাওয়ার্ডটি ইহানের একটা স্বপ্ন ছিল, কিন্তু ইহান আজ সেই অ্যাওয়ার্ড নিতে কিংবা সকলের সম্মুখে নিজেকে আনতে চাচ্ছেন না। পরে সিদ্ধান্ত হয় ইহানের হয়ে ইয়োনাকে অ্যাওয়ার্ড রিসিভ করতে হবে। তো ইয়োনা অনেকটা সাহস নিয়েই স্টেজে ওঠে এবং ইহানের হয়ে কিছু কথা বলে। সে এইভাবে পরিচয় দেয়, হ্যালো এভরিওয়ান, আমি ইহানের স্ত্রী মিসেস ইহান। আমি ইহানের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করছি। তো ইয়োনা ইহানের মতো করে ইহানের ভাষায় কিছু কথা বলে এবং অস্ত্রসিদ্ধ কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ইয়োনার মনে হয় একেবারে শেষের সারি থেকে কেউ একজন চলে গেল, হয়তো সেটা ইহানই হবে। তো ইয়োনা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরের দৃশ্যে ইয়োনা আর ডিরেক্টর লিন লেকের ধারে আলাপ করছিল। ইয়োনা বলে, কেন জানি আমার মনে হচ্ছে আমি ইহানকে দেখলাম। তখন লিন বলে, মনে হয় তুমি ইহানকে খুব বেশি মিস করছো, তাই হয়তো এমন হচ্ছে। পরে লিন ইয়োনাকে ছেড়ে আসতে চাইলে ইয়োনা বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। পরে লিন আর কিছু না বলে চলে যায়। পরে ইয়োনা পথ হাঁটতে থাকে এবং আবারও লাইভ করে
একই কথা বলতে থাকে। এক সময় সে তার প্রিয় গার্লফ্রেন্ডকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। সে ভাবে এটা ইহান এখানে রেখেছে, আর ইহান নিশ্চয়ই আশপাশে কোথাও রয়েছে। ইয়না চিৎকার করে ইহানকে ডাকতে থাকে। ইহান কোনো সাড়া দেয় না। ইয়না বলে, ইহান, তুমি তোমার প্রাপ্য পুরস্কারটি পেয়েছ, তুমি পেরেছ। আমি তোমাকে সারা জীবনের জন্য পাশে চাই। আমি তোমার পাশে থাকতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। পরে ইহান হাঁটি হাঁটি পায়ে ইয়নার সামনে আসে, আর ইয়না খুশি তখন দেখে কে। ইহান বলে, তোমাকে ছেড়ে না গেলে আমাকে রান্না করে খাওয়াবে? ইয়না খুশি হয়ে বলে, হ্যাঁ, খাওয়াবো। তখন ইহান বলে, প্রতিদিন 300 করে হলে চলবে? তখন ইয়না ইহানের হাতে রিং পরিয়ে দেয় এবং তারা হাত করে। আর এই আনন্দময় ও রোমান্টিক মুহূর্ত দিয়ে সমাপ্তি ঘটে অনুভবে তুমি ড্রামার গল্প। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ড্রামাটি ধৈর্য সহকারে ট্রেন্ডেক্স ড্রামাসের সাথে থেকে দেখার জন্য। এই ড্রামাটি পুরোটা দেখে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কোন ড্রামা দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না যেন।